হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান যে বইটা রয়েছে সেটার উপর আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। অলরেডি আগে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে এই চ্যাপ্টার থেকে, সেখানে আমরা বস্তুর ভাষণ, প্লবতা ও আর্কিমিডিসের নীতি এর আগে পর্যন্ত মানে পেজ নাম্বার 14 পর্যন্ত যাবতীয় যা কিছু কনসেপ্ট আছে সবগুলো খুব সহজ করে বুঝে নিয়েছিলাম এবং তার সঙ্গে তোমাদের নোটস আমরা প্রোভাইড করেছিলাম। ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা আলোচনা করেছিলাম। যারা আগের দুটো ক্লাস দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও, এবং যারা নতুন এসছো তাদের জন্য একবার একটা জাস্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমাদের এবছর থেকে ফার্স্ট ইউনিট টেস্টের নম্বরের যেটা মানে এক্সাম প্যাটার্ন সেটা চেঞ্জ হয়ে গেছে। এবার থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আগে যেমন 15 নম্বরের পরীক্ষা হতো, এবার থেকে কিন্তু 30 নম্বরের পরীক্ষা হবে। কেমন? আর সেকেন্ড ইউনিট টেস্টে 25 হতো, সেটা হয়ে গেছে 50 নম্বরের। তাহলে ফার্স্ট ইউনিট টেস্ট 30 নম্বরের পরীক্ষা, সেকেন্ড ইউনিট টেস্ট 50 নম্বর পরীক্ষা হবে, থার্ড ইউনিট টেস্টে সেটা কিন্তু 70 নম্বরের পরীক্ষা। কেমন? দেখো আজকে আমাদের মূল যে বিষয়বস্তু একটু জাস্ট বই থেকে দেখে নেব, তার কারণ অনেকেই চাও যে বই থেকে একটু বুঝিয়ে দিতে, সেটা আমরা একটু বলে দেবো, তারপরে আমরা কোশ্চেন আনসারে যাব। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে জলের মধ্যে কাঠের টুকরো বা থার্মোকলের টুকরো, দেখো কাঠের টুকরো, থার্মোকলের টুকরো, নৌকো বা জাহাজ ভাসে, এটা তোমরা দেখেছো তাই না? জলের মধ্যে যদি আমরা থার্মোকল ফেলি বা কাঠের টুকরো ফেলি সেটা ভেসে থাকে তাই না? কিন্তু একটা যদি কয়েন ফেলো বা একটা পেরেক, সেটা কিন্তু জলের মধ্যে ডুবে যায়। এ সমস্ত বিষয়গুলো তোমাদের জানা আছে বা দেখা আছে। আবার একটি লোহার পেরেক জলে ফেলে সেটা ডুবে যায়, তাও দেখেছো। তরলে কোনো বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া এই নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। এখানে দেখো ছবি দেখতে পাচ্ছ, তিনটে ধরো ব্লক রয়েছে বা তিনটে বস্তু আছে, একটা এ, একটা বি, একটা সি। কিরকম অবস্থানে আছে বলো তো? দেখো এ আর বি দুটো ভাসছে, কিন্তু ভাষার মধ্যেও পার্থক্য আছে। কেমন পার্থক্য স্যার? না তো এ যে বস্তুটা আছে সেটা তার আয়তনের কিছুটা বাইরে রেখেছে, জলের বাইরে রেখে কিছুটা নিমজ্জিত বা ডুবে আছে, এরকমভাবে ভাসছে। তাহলে আংশিক নিমজ্জিত মানে কিছুটা নিমজ্জিত মানে কি? ডুবে থাকা। তাহলে আংশিক নিমজ্জিত অবস্থায় এ বস্তুটা কি হচ্ছে? ভাসছে। বি বস্তুটা কি আছে? বি বস্তুটা সম্পূর্ণ জলে ডুবে আছে, ভালো ভাষায় বলা হয় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন, মানে সম্পূর্ণ ডুবে সে জলের মধ্যে কোনো একটা জায়গায় ভাসছে, সেটা হচ্ছে বি বস্তুটা। আর সি বস্তুটা কি হচ্ছে? সে কিন্তু ভাসন না, সে পুরোপুরি ডুবে গেছে, তাই না? এবার ধরা যাক এ বস্তুটার ওজন হচ্ছে 10 নিউটন। ওজন সবসময় কি করে? নিচের দিকে কাজ করে, সেটা হচ্ছে 10 নিউটন। তার মানে পৃথিবী এ বস্তুটাকে 10 নিউটন বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে মানে নিচের দিকে টানছে। এ বস্তুটি নিচের দিকে যাবার কথা, কিন্তু সেটা কিন্তু স্থিরভাবে ভাসছে। এবার বোঝা যাচ্ছে যে এ বস্তুটির ওপরের দিকে 10 নিউটন বল প্রয়োগ করছে। যদি একটা জিনিসকে নিচের দিকে টানি তাহলে নিচের দিকে চলে যাওয়ার কথা, তাই না? বা এটা আমি পেরেক ফেলে দিই, সেটা ডুবে যায়, তাই না? তাহলে এটা ভাসছে, তার মানে হচ্ছে যে এর ওজন আছে 10 নিউটন, অথচ 10 নিউটন মানে এই বস্তুটাকে নিচের দিকে পৃথিবী টানছে 10 নিউটন বলে, অথচ এ ভাসছে। তার মানে কি? একে ভাসছে মানে উপর দিকে কিছু একটা বল কাজ করছে। যেমন এই বস্তুটার, এই ব্লকটার ওজন যেমন নিচের দিকে কাজ করছে, উপরের দিকে কেউ ঠেলে ধরছে, সোজা কথায় উপর দিকে ঊর্ধ্বমুখী কেউ একটা ঠেলে ওকে উপরের দিকে তুলছে, তাই না? তাহলে সেই বলটার মানটাও নিশ্চয় 10 নিউটন। বস্তুটার ওজন হচ্ছে 10 নিউটন, সেটা নিচের দিকে কাজ করছে, উপর দিকে জল একটা বল দিচ্ছে বা ঠেলা দিচ্ছে, সেটাও কিন্তু 10 নিউটন। তার জন্য এ কিন্তু ডুবছে না, সে কিন্তু এখানে ভাসছে, তাই না? তাহলে তার জন্য কি হচ্ছে? নিচের দিকে ওজন 10 নিউটন, উপর দিকে হচ্ছে 10 নিউটন, নিয়ে মাইনাসে প্লাসে ব্যালেন্স হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, লব্ধি বল। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে আপনি বলছেন যে ঊর্ধ্বমুখী উপর দিকে একটা ঠেলছে, সেই বলটা কি বল এবং কে সেই বলটা প্রয়োগ করছে? আসলে কি হয়, স্থির তরলের মধ্যে যদি একটা কোনো বস্তুকে ডোবাই, তখন তরলটা কি করে? ওই বস্তুটাকে উপর দিকে ঠেলে ধরে। এই বলটা হচ্ছে প্লবতা বল। কি বল? প্লবতা বল। বস্তুর ওজন যেমন নিচের দিকে কাজ করে, প্লবতা সবসময় বস্তুর উপরের দিকে খাড়া, উপরের দিকে বা ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে, সেটা হচ্ছে প্লবতা বল। সেটা কে দেয়? তরলে ডোবালে তরল দেবে, গ্যাসে ডোবালে গ্যাসটা দেবে। কেমন? আর আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে তরল এবং গ্যাস এই দুটো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে, বয়ে যেতে পারে, তার জন্য এদের এক কথায় বলা হয় প্রবাহী। দেখো যাবতীয় যা কনসেপ্ট আছে তোমাদের ক্লাস 8-এ যত রেফারেন্স বই পাওয়া যায়, সমস্ত রেফারেন্স বইয়ের মধ্যে যা যা কনসেপ্ট আছে
সবগুলোই ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করব। কেমন? এমন নয় যে এই কনসেপ্টটা ডিসকাস করা হয়নি বা এটা বোঝা হয়নি। যাবতীয় যত ধরনের মানে কনসেপ্ট রয়েছে, যার যে কনসেপ্টের উপর ভিত্তি করে প্রশ্ন হয়, সবগুলো আলোচনা করা হবে। এবং যখন নোটসগুলো প্রিপেয়ার করা হয়েছে, সেই নোটসের ক্ষেত্রেও বিভিন্ন রেফারেন্স বই, সেটা রায়মার্টিন হতে পারে, প্রান্তিক হতে পারে, ছায়া হতে পারে, পারুল হতে পারে, যে কোনো রেফারেন্স বই, সমস্ত রেফারেন্স বই আমার কাছে আছে। সবগুলো থেকে বেস্ট নোট কিন্তু আমরা প্রিপেয়ার করি। কেমন? তোমাদের কোনো চিন্তার ব্যাপার নেই, কনসেপ্টগুলো বোঝো, এরপর প্রশ্ন আনসারে অবশ্যই যাব। তাহলে দেখো, এখানে আমরা সেটাই দেখছি যে টেবিলের ওপর স্থির থাকা বস্তুটির ক্ষেত্রে টেবিল এই বল প্রয়োগ করে। টেবিল আছে, ধর আমি যদি এটা পেন্সিলটা রাখি, তাহলে পেন্সিলটা নিচের দিকে যাচ্ছে না, তার কারণ বইটা কি করছে, বইটা পেন্সিলের উপর একটা উপর দিকে বল প্রয়োগ করছে, তাই না? মানে এরকম একটা আমরা জানি কনসেপ্ট। বি বস্তুটা কেন জলে ভাসছে? বি বস্তুটা দেখো, ওজন হচ্ছে বি বস্তুটার 15 নিউটন। তার মানে 15 নিউটন বল দিয়ে পৃথিবী নিজের দিকে টানছে, তাই না? বলো তো, বি বস্তুর ওপরে জল কি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে? 15 নিউটন। নিচের দিকে বির যা ওজন সেটা হচ্ছে 15 নিউটন, নিজের দিকে কাজ করছে, নিচের দিকে। আর ঊর্ধ্বমুখী প্লবতা সেটাও কিন্তু 15 নিউটন, সমান সমান হচ্ছে, তার জন্য এটা কিন্তু জলে ভাসছে। তাহলে আমরা জানলাম যে কোনো বস্তুকে যদি তরলে ডোবানো হয়, তাহলে সেক্ষেত্রে ওই তরলটা বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, সেটা হচ্ছে প্লবতা বল। কেমন? ক্লিয়ার? তাহলে প্লবতা আমরা আগের দিনে কিছুটা জেনেছিলাম প্লবতা সম্পর্কে, আজকে আমরা আরও ডিটেলসে জানলাম। এবার এখানে আমরা দেখব যে বস্তু কোন অবস্থায় ভাসে, কোন অবস্থায় ডুবে যায়, সেগুলো দেখব। তার আগে আর্কিমিডিসের নীতি, এই জায়গাটা দেখো। কোনো বস্তুকে বলছে কোনো তরলে যদি ডোবানো হয়, ওই বস্তুটা কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয়। আমি এখানে দেখো এই খাতাটা রেখেছি, আমি যদি এই খাতাটার মানে উপরে বইটা রাখতে চাই, তাহলে এর উপরে রাখতে হবে। আর না হলে এই নিচের খাতাটার উপরে যদি আমি এই জায়গাতে বইটা রাখতে চাই, তাহলে আমাকে এটাকে সরাতে হবে, তবে আমি রাখতে পারবো, তাই না? তার কারণ প্রত্যেকটা বস্তু কী করে, তার নিজের কিছুটা আয়তন আছে, সে কিছুটা জায়গা দখল করে। তাহলে যখন কোনো তরল, ধরো একটা ভর্তি জলের গামলা রয়েছে বা বালতি রয়েছে, একদম ভর্তি, আর জল ধরবে না, ওর মধ্যে তুমি যদি হাত ডোবাও, তাহলে জলটা উপচে পড়ে। কেন পড়ে? তার কারণ তোমার হাতের একটা নির্দিষ্ট আয়তন আছে। তুমি যখন হাতটা ডোবাচ্ছ জলে, তখন তোমার হাতের সমায়তন জল কি হয়, বাইরে উপচে পড়ে। বা একটা যদি তুমি কয়েন ফেলো, তাহলে কয়েনও কিন্তু তার সমায়তন জলটা বাইরের দিকে উপচে ফেলবে। যার আয়তন যত বেশি, তত বেশি জল কিন্তু উপচে পড়বে। তাহলে এখানে আর্কিমিডিসের নীতি বলছে যে কোনো বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় ও নিজে সেই জায়গা দখল করে। বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজে জায়গা থেকে সরে গেল, সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুর ওপরে দেওয়া তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের বা প্লবতা বলের মানটাও কিন্তু তত হয়। মানে যতটা বস্তুটিকে জায়গা ছেড়ে দিতে গিয়ে যতটা তরল উপচে পড়ে বা সরে যায়, সেটার ওজন যত হয়, ঊর্ধ্বমুখী প্লবতা বলের মান তত বেশি হয়। একটা কয়েন যতটা তরল অপসারণ করে, সে পরিমাণটা খুব কম, তার ওজনটা কম, তার জন্য প্লবতা কম। কিন্তু যদি একটা বড় গামলাকে আমরা জলের মধ্যে ফেলি, তাহলে গামলার নিচের আয়তনটা বেশি তরল বা জল অপসারণ করবে, তার মানে সেখানে প্লবতা বলের মানটাও কিন্তু বেশি হবে, তাই জন্য গামলাটা ভাসে, তাই না? এই সমস্ত কনসেপ্টগুলো আমরা কিছু কোয়েশ্চেন আনসারের মাধ্যমে কিন্তু আলোচনা করব। দেখো, তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছি। 14 নম্বর প্রথম প্রশ্ন আমাদের আজকের ক্লাসে, সেটা হচ্ছে প্রকৃত ও আপাত ওজন কাকে বলে। প্রকৃত ওজন মানে রিয়েল, আপাত মানে হচ্ছে অ্যাপারেন্ট, যেটা মনে হয়। কেমন? তাহলে প্রকৃত কি? শূন্য স্থানে কোনো মাধ্যম নেই, সেই অবস্থায় কোনো বস্তুর যে ওজন, তাকে তার প্রকৃত ওজন বলে। কেমন? তাহলে সেখানে কোনো মাধ্যম থাকবে না, কোনো জড় মাধ্যম থাকবে না, এরকম অবস্থায় শূন্যস্থানে কোনো বস্তুর যে ওজন, সেটাকে বলা হয় তার প্রকৃত ওজন। আপাত ওজন কি? যখন তুমি ধরো, যারা পুকুরে স্নান করেছে বা নদীতে স্নান করেছে, তারা জানে যে দুজন বন্ধু হয়তো জলে স্নান করছে, যখন আর একটা বন্ধুকে জলের মধ্যে তুলে ধরবে, দেখবে খুব হালকা মনে হয়। কেমন? বা জলের বাইরে হয়তো তুলছে কোনো বন্ধুকে, সে ভারী লাগছে, কিন্তু জলের মধ্যে যদি নদীতে বা জলে তোলা হয়, সেই বন্ধুকে দেখবে কিন্তু হালকা লাগে কিছুটা। কেন? কারণ সেই সময় সেই বন্ধুটার গায়ের আয়তন যতটা বা দেহের আয়তন যতটা, ততটা তরল অপসারিত হয়, তার জন্য কিন্তু মানে তার ওজনটা কিছুটা কম মনে হয়। এটা হচ্ছে আপাত, অ্যাকচুয়ালি কিন্তু কমে না। এখানে ওই আর্কিমিডিসের নীতির জন্য কিন্তু ঘটনাটা ঘটে। তাহলে কোনো তরল বা গ্যাসে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজনের বিপরীত দিকে, বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে,
আর প্লবতা সবসময় উপরের দিকে কাজ করে। তাহলে বস্তুর উপরের ওজনের বিপরীত দিকে তরল বা গ্যাসের দেওয়া ঊর্ধ্বমুখী বল বা প্লবতার জন্য বস্তুর ওজন কিছুটা কম বলে মনে হয়, কম মনে হয়। এই অবস্থায় বস্তুর যে ওজন সেটাকে বলা হয় আপাত ওজন। হয়তো বাতাসে কোনো বস্তুর ওজন হচ্ছে 10 কিলো, যখন জলের মধ্যে নিয়ে যাচ্ছি তখন ওজন কিছুটা কমে যাচ্ছে, নিয়ে মনে হচ্ছে তার ওজন যেন 8 কিলো। তাহলে 10 কিলো হচ্ছে প্রকৃত ওজন, 8 কিলো সেটা হচ্ছে আপাত ওজন। এরপরে আর্কিমিডিসের নীতি। এখানে দেখো, স্থির তরল বা গ্যাসে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির কিছুটা আপাত ওজন কমে, যা ওই বস্তু দ্বারা অপসারিত, কতটা তরল অপসারিত করছে বা গ্যাস অপসারিত করছে তার ওজনের সঙ্গে কিন্তু সমান হয়। মানে বেশি তরল অপসারিত করলে তার ওজনটা বেশি কম মনে হবে, তাই না? এরপরে বস্তুর ভাসন এবং নিমজ্জনের শর্ত। এখানে দেখো, আমরা বস্তুকে যখন তরলে ডোবাই তখন দুটো বল কাজ করে। একটা হচ্ছে দেখো বস্তুর ওজন ডাব্লিউ, যেটা হচ্ছে ওজন মানে কি, পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা টানে সেটা হচ্ছে ওজন। এটা কিন্তু ভর না, ভর হচ্ছে এম, মাস। আর ডাব্লিউ হচ্ছে ওয়েট, ইংরেজিতে ওজনকে বলে ওয়েট। কেমন, আমরা ভুল বলি। কেমন, ওজন হচ্ছে ডাব্লিউ, একটা হচ্ছে ডাব্লিউ1, সেটা এমজি, সেটা সবসময় ওজন সবসময় নিচের দিকে কাজ করে। আর তরলে প্লবতা সেটা আমরা এফ ধরতে পারি বা ডাব্লিউ2 ধরতে পারি। আমি ডাব্লিউ2 ধরেছি, ডাব্লিউ2 ধরলে সুবিধা হয়, জেনারেলি আমাদের এটাই ধরতে হয়। তাহলে তরলের প্লবতা সেটা ডাব্লিউ2, সেটা কোন দিকে কাজ করে, একদম খাড়া উপরের দিকে কাজ করে। তাহলে এই দুটো বলের ভিত্তিতে তিনটে অবস্থা সৃষ্টি হতে পারে। কি কি সেই অবস্থা দেখো, আমি একবারেই এই ছবিগুলো অঙ্কন করি, তোমরা চাইলে সুন্দর করে সময় নিয়ে অঙ্কন করতে পারো। দেখো, প্লবতার মান, যেটা প্লবতার মান মানে আমি ধরেছি ডাব্লিউ2, আর বস্তুর ওজন সেটা নিচের দিকে, সেটা হচ্ছে ডাব্লিউ1। তাহলে নিচের দিকে এই ব্লকটা, নিচের দিকে বস্তুর যে ওজন সেটা হচ্ছে ডাব্লিউ1, আর উপর দিকে বস্তুকে ঠেলছে সেটা হচ্ছে ডাব্লিউ2। কেমন, তাহলে প্লবতার মান মানে উপর দিকে যে ডাব্লিউ2 সেটা যদি ওজনের থেকে বেশি হয়, মানে উপর দিকে ঠেলাটা যদি বেশি হয়, তাহলে নিশ্চয়ই বস্তুটা কী হবে, তরলে আংশিক নিমজ্জিত অবস্থায়, মানে তরল দেখো এতটা পর্যন্ত তরল আছে, তাহলে কিছুটা ভাসছে উপরে, কিছুটা ভাসছে আর কিছুটা ডুবে আছে, তাহলে আংশিক নিমজ্জিত অবস্থায় কিন্তু ভেসে থাকে। 2 নম্বর কন্ডিশন, যদি এই যে ডাব্লিউ1 মানে বস্তুটার ওজন নিচের দিকে কাজ করছে, আর ডাব্লিউ2 মানে প্লবতা, এই দুটো সমান হলে তরলের মধ্যে যে কোনো জায়গায় যদি আমরা হালকা করে রেখে দিই, ছেড়ে দিই আস্তে করে, তাহলে সেখানে সে ভাসবে, সে কিন্তু ডুবে যাবে না। এরপরে দুটো কন্ডিশন দেখলাম, একটা হচ্ছে কিছুটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসন, 2 নম্বর দেখলাম আমাদের পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন। 3 নম্বর কন্ডিশন, এখানে যদি প্লবতার মানের চেয়ে বস্তুর ওজন বেশি হয়, বস্তুর ওজন মানে ডাব্লিউ1, এটা যদি বেশি হয় আর ঊর্ধ্বমুখী বল সেটা যদি কম হয়, ধরো নিচের দিকে বস্তুর ওজন 10 নিউটন, উপরের দিকে যে বলটা সেটা হচ্ছে 9 নিউটন বা 8 নিউটন, তাহলে ঊর্ধ্বমুখী বলটা তো কম, তার থেকে নিচের দিকে 10 নিউটন বেশি, তাই জন্য সে হবে কী হবে, সেটা পুরোটা ডুবে যাবে। কেমন, নেক্সট কোয়েশ্চেন, এখানে যে সাঁতার কাটার সময় মাথা জলের ওপর রেখে হাত পা সঞ্চালন করতে হয় কেন? তার কারণ হচ্ছে যে আমরা যখন জলে হয়তো নামলাম, জলে নামলে কি হয়, সেক্ষেত্রে অবশ্যই হাত পা সঞ্চালন করতে হয়। ব্যাপারটা হচ্ছে জলে নামলে আমাদের শরীরের আয়তন যতটা ততটা তরল অপসারিত হবে, তাহলে ততটা ঊর্ধ্বমুখী বল তৈরি হবে। কিন্তু আমাদের শরীরের থেকে আমাদের মাথার ওজনটা বেশি, তাই না? সেই জন্য মাথাটা কিন্তু ডুবে যেতে চায়, যাতে ডুবে না যায় সেই কারণে কিন্তু হাত পা সঞ্চালন করে এক্সট্রা আমরা বেশি করে তরল অপসারিত করব, তাহলে বেশি প্লবতা পাবো, যাতে করে ঊর্ধ্বমুখী ঠেলাটা বেশি হবে, তাহলে সহজেই জলে সাঁতার কাটতে পারবো বা ভাসতে পারবো। এটাই হচ্ছে নিয়ম। কেমন, আর এই সাঁতার কাটা, জলে নামা কখনোই কিন্তু বাড়ির লোকজন ছাড়া একা একা করা উচিত নয়। কেমন, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। অবশ্যই যারা সাঁতার জানো একমাত্র তারাই করবে, তারাই সাঁতার টাটা ঠিক আছে, বাদবাকি যারা জানো না তারা কখনোই কিন্তু একা জলের কাছাকাছি যাবে না। কেমন, দেখো এখানে উত্তরটা হচ্ছে যে হাত পা সঞ্চালন বেশি হলে বেশি পরিমাণে জল অপসারিত করা সম্ভব হয়, ফলে দেহের আপাত ওজন কমে। আবার মানুষের মাথার ওজন বেশি এবং সেই তুলনায় মাথা দ্বারা অপসারিত জলের ওজন কম। মাথার ওজন যা, মাথা যে জলটা মাথা ডোবালে যতটা জল অপসারিত হয় সেই জলটার ওজন কিন্তু কম। ধরো মাথা হচ্ছে 2 কিলো, যে জলটা অপসারিত করছে তার ওজন হচ্ছে 1.5 কিলো বা 1 কিলো, তাহলে জলের ওজনটা কম, তার তুলনায় মাথাটা অনেক ভারী, তাহলে মাথাটা সহজে ডুবে যাবে, তাই না? তাই জন্য কি করা হচ্ছে, জলের মধ্যে হাত পা নেড়ে জল থেকে বাড়তি প্লবতা নিয়ে মাথাকে ভাসিয়ে রাখতে হয়। এটা হচ্ছে আনসার। এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে, লোহার পেরেক জলে ডুবে যায় অথচ লোহার তৈরি যা, প্রশ্নটাই লিখিনি গো।
লোহার তৈরি অনেক ভারী, হ্যাঁ ঠিক লেখা হয়েছে, আমি এখানে লিখেছি লোহার তৈরি অনেক ভারী জাহাজ জলে ভাসে কেন। এখানে একই রকম, জলে ফেললে পেরেক তার সমায়তন তরল অপসারিত করে, কিন্তু পেরেকের ওজন সেই অপসারিত সমায়তন জলের ওজনের থেকে বেশি হয়। একটা পেরেক, ধরো এটা যদি পেরেক হয়, তাহলে পেরেক যতটা তরল অপসারিত করবে তার থেকে, মানে পেরেক যতটুকু তরল অপসারিত করেছে হয়তো তার ওজন হচ্ছে 10 গ্রাম, আর পেরেকের ওজন হচ্ছে কত, 20 গ্রাম। তাহলে পেরেকের ওজন ওই পেরেক যতটুকু তরল অপসারিত করেছে সেই তরল বা জলের ওজনের থেকে বেশি, তার জন্য পেরেকটি কী হচ্ছে, ডুবে যাচ্ছে। এখানে ওজনটা প্লবতার থেকে বেশি, তার জন্য ডুবে যায়। কিন্তু জাহাজের তলদেশটা অনেকটা প্রশস্ত হয়, প্রশস্ত হওয়ার জন্য বেশি তরল অপসারিত করে, যার ফলে জাহাজের উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী প্লবতা বল বেশি হয়। এই জন্য কিন্তু জাহাজ জলে ভাসে। কেমন, মানে জাহাজের যা আয়তন, যতটা তরল অপসারিত করে, প্রচুর তরল অপসারিত করে, মানে তার ওজনটা অনেক বেশি, তার তুলনায় জাহাজের ওজনটা কিন্তু অনেকটা কম। কেমন, এই কারণে কিন্তু জাহাজ জলে ভাসে। এখানে ঊর্ধ্বমুখী প্লবতা বল বেশি হওয়ার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটে। তাহলে আজকে আমরা দেখো এই চ্যাপ্টার থেকে আরও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করলাম। তোমাদের এই প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে বল ও চাপ, এটা আমরা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করলাম, যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসার মতো। এরপর আর একটা ক্লাস প্রোভাইড করব এখানে বল আর চাপ থেকে, যেখানে বাকি আর হয়তো 2-1টা প্রশ্ন রয়েছে, খুব জোর 1টা বা 2টো। কিছু গাণিতিক প্রশ্ন করব যেগুলো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের আসে, সেগুলো আমরা দেখব, বা তোমাদের ফাইনাল পরীক্ষার সময় যখন পুরো বইয়ের পরীক্ষা হয় তখনও কিন্তু আসতে পারে। এবং প্রশ্নবিচিত্রা যখন আমরা করেছিলাম গত বছরে, সেখানেও যে প্রশ্নগুলো দেখেছিলাম বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তাহলে 2-1টা ইম্পর্টেন্ট কোশ্চেন আর বাকি আছে, সেগুলো কিছু গাণিতিক প্রশ্ন এবং সমস্ত 1.1-এর শর্ট কোশ্চেন, এমসিকিউ, শূন্যস্থান পূরণ সবগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখে নেব। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের জন্য আমরা একটা পেড ক্লাস শুরু করেছি, অনেকেই সেই ক্লাসে যুক্ত হয়েছে। বাকি যারা চাইছো যুক্ত হতে, তোমরা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেখানে যুক্ত হতে পারো। পেড ক্লাসে কি হয়, পেড ক্লাসে তোমাদের প্রতি মাসে একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে, সেই চার্জ তোমরা পে করে কি পাবে সেখানে পেড ক্লাসের মধ্যে এই পরিবেশ ও বিজ্ঞান এবং গণিতের এই ক্লাসগুলো তোমরা ইউটিউবে পাচ্ছ। ইউটিউবে পাওয়ার পর সেই নোটসগুলো আমরা পিডিএফ করে সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো। ইউটিউবের মধ্যে হয়তো আমি পরিবেশ ও বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, তারপরে চ্যাপ্টার সব ক্লাসগুলো দিচ্ছি, এবার সব ক্লাসগুলো হয়তো ইউটিউবে সম্ভব হচ্ছে না, তখন বাকি ক্লাসগুলো সেই পেড গ্রুপের মধ্যে হয়তো ভিডিও কল, অডিও কল হতে পারে, বা হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দেবো, বিষয়বস্তু বুঝিয়ে দেবো, এবং নোটসগুলোও কিন্তু আমরা শুধুমাত্র পেড গ্রুপের মধ্যে দেবো। প্রশ্নবিচিত্রা বেরোবে, তখন প্রশ্নবিচিত্রার সমাধানগুলো, প্রশ্নবিচিত্রা কী পাবে তোমরা, এখানেও তাই, মানে আমাদের 4টে বিষয় কভার হচ্ছে, আমার গণিত আর পরিবেশ, তাই না? তাহলে গণিত হচ্ছে, আর পরিবেশ ও বিজ্ঞান, ম্যামের ইতিহাস ভূগোল, এই 4টে বিষয়ে তোমরা সম্পূর্ণ নোটস পাবে। নোটসের বিষয়বস্তু ইউটিউবে বা সেই গ্রুপে বুঝিয়ে দেওয়া হবে। 2 নম্বর প্রশ্নবিচিত্রার সমাধান আমরা করব, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বেরোলেই সেগুলো সমাধান এবং সেগুলোর আনসারগুলো আমরা গ্রুপের মধ্যে পাঠাবো। আর 3 নম্বর প্রত্যেকটা টার্মের আগে তোমাদের সাজেশন দেওয়া হবে, এবং সাজেশনের আনসারগুলোও কিন্তু আমরা সেই গ্রুপের মধ্যে, পেড গ্রুপের মধ্যে পাঠাবো। যারা চাইছো পেড ক্লাসে যুক্ত হতে, তারা দেরি না করে অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেটাতে যোগাযোগ করো। তারপর তোমাদের ফোনপে নাম্বার আমি বলে দেবো, যে ফোনপে নাম্বারে তোমাদের পে করে আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারবে। কেমন, তাহলে আজকের ক্লাসে এতটাই। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।